নিঃসন্দেহে বলতে পারি আমি দেশের বর্তমানে বহুল আলোচিত একটি জায়গায় আছি। জায়গাটি হয়তোবা আপনারা এইভাবে চিনবেন না। যদি জায়গাটি সম্পর্কে জানতে চান কিংবা চিনতে চান তাহলে ভিডিওটি শেষ করতে হবে। আমাদের এই নদীমাতৃক দেশটিকে যদি আপনি ২ ভাগে বিভক্ত করতে চান, একটি হচ্ছে দক্ষিণবঙ্গ, অন্যটি হচ্ছে উত্তরবঙ্গ। এই জায়গাটির অবস্থান হচ্ছে উত্তরবঙ্গে। কিন্তু এই জায়গাটির প্রভাবে দেশের একটি নির্দিষ্ট সময়ে যেমন বর্ষাকালে যেমন উত্তরবঙ্গের মানুষরাও প্রভাবিত হয়, তেমনি দক্ষিণবঙ্গের মানুষ আমরা যারা আছি তারাও কিন্তু অনেক প্রভাবিত হই। আপনার চিন্তা শক্তিকে ব্যবহার করে বলতে পারবেন জায়গাটি কোথায়? আচ্ছা, ঠিক আছে, আমিই বলি, আপনাদের কষ্ট করতে হবে না। তিস্তা নদী, যার বাংলাদেশে আরও একটি নাম রয়েছে, এটা হচ্ছে তোরসা নদী বলে, স্থানীয় ভাষায় তোরসা নদী বলে। তিস্তা নদীও বহুল প্রচলিত, যার চারিত্রিক রং সবুজ। সবুজ হওয়ার কারণ আছে, এটা অনেকে মনে করে চারপাশ সবুজ দেখে এই নদীর আপনার রং সবুজ হয়, কিন্তু এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যখন তিস্তা ব্যারেজটা নির্মাণ শুরু হয়েছিল তখন এই তিস্তা ব্যারেজে ব্যবহৃত কিছু পদার্থ রডরিক পানির সাথে মিশে যায়। এই পানির সাথে মিশে যাওয়ার কারণে আপনার যেমন পাথরের আঠা বলে এটাকে, এই পানির সাথে মিশে গিয়েছিল। এই কারণে আপনার এটার নদীর রঙের অনেকটা সবুজের মতো দেখতে, কিন্তু মানুষ যে মনে করে এটা আপনার চারপাশে সবুজ দেখে সবুজ, তা নয়। ১৭৮৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষে একটি অতিবৃষ্টি হয়, সেখান থেকে বন্যার সৃষ্টি হয়েছিল। সেই অতিবৃষ্টি থেকে নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার চিলমারি হয়ে ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়। এই নদীমাতৃক দেশে শত শত নদী আছে, তো আপনি আপনার চায়ের আড্ডায় কয়টা নদী নিয়ে আলোচনা করবেন, কিন্তু এটা এমন একটা নদী, এটা আপনি বছরের একটা নির্দিষ্ট সময়ে আপনি এটা নিয়ে চায়ের কাপে আলোচনায় রাখতে পছন্দ করবেন। পছন্দ না করলে এটা বলতে বাধ্য হবেন। তিস্তা নদী, এটা সিকিম থেকে যার উৎপত্তি স্থল, এটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বছরের একটি স্পর্শকাতর সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত অন্যায়ভাবে অনেক সময় আমাদের এই তিস্তা নদীতে অস্বাভাবিক হারে পানি ছেড়ে দেয়। তখন দেখা যায় একদিকে যেমন আমাদের উত্তরবঙ্গের কৃষি এবং কৃষকদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, তেমনি আমাদের দক্ষিণবঙ্গের নদীগুলার উপকূলীয় অঞ্চলের পানি অনেক বেড়ে বন্যার সৃষ্টি ধারণ করে। এই তিস্তা নদীর উপরে আরো একটি বিশাল স্থাপনা আছে, যেটা আমাদের দেশের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এর একপাশে আছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গাড্ডিমারি ইউনিয়ন এবং অন্য পাশে আছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার চাপানি ইউনিয়ন, যেটা রংপুর সদর থেকে ৬১ কিলোমিটার দূরে। যে স্থাপনাটি রংপুর বিভাগের মানুষের জন্য বলতে পারেন আপনি একটি আশীর্বাদ স্বরূপ স্থাপনা। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৭৯ সালে। ১৯৯০ সালে যখন এই ব্যারেজের অধিকাংশ কাজ শেষ হয়েছিল, তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এটার উদ্বোধন করেছিলেন, কিন্তু সম্পূর্ণরূপে এই ব্যারেজের কাজ শেষ হয়েছিল ১৯৯৭ থেকে ৯৮ সালে। মূলত উত্তরবঙ্গ খরাপ্রবণ অঞ্চল হওয়ায় ১৯৩৭ সালে ব্রিটিশ সরকার তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৫৩ সালে। ১৯৫৭ সালে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও রাজনৈতিক তৎকালীন অস্থিতিশীলতার জন্য তা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা অর্জনের পর ১৯৭৯ সালে এটার নির্মাণ কাজ শুরু হয়। এর মোট নির্মাণ ব্যয় ছিল ১৫০০ কোটি টাকা। ৬১৫ মিটারের এই তিস্তা ব্যারেজের করার পেছনে মূল উদ্দেশ্য ছিল এই নর্থ বেঙ্গল, আপনার এই নর্থ বেঙ্গল এলাকার ৬০টি জেলার ৩৫টি উপজেলার ১৩,৫৫,০০০ একর জমিতে যখন ফসল উৎপাদন করা হবে এই এলাকার জমিগুলোতে, তখন কৃষকদের যাতে সেচের পানি পেয়ে সহযোগিতা হয়, কৃষিকাজ সুন্দরভাবে করতে পারে, এই উদ্দেশ্য ছিল মূল উদ্দেশ্য। এই ব্যারেজটি ২৮০ কিউসেক পানি সরাতে ব্যবহৃত হয়, আর এই ব্যারেজটির উচ্চতা হয়েছে ২৮৫ ফুট উঁচু। আর এখানে একটা বিদ্যুৎ নির্মাণ কাজেরও সংযোগ আছে, ব্যারেজের সাথে সংযুক্ত নির্মাণ কাজটা, বিদ্যুৎ উৎপাদন হয় এখানে প্রায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ১৯৮৩ সালে বাংলাদেশ ভারত বৈঠকে এই নদীর পানি বন্টনের ব্যাপারে স্থির হয় যে তিস্তার ৩৬% পানি পাবে বাংলাদেশ, ৩৯% পাবে ভারত, বাকি ২৫% তিস্তা নদী সংরক্ষণে ধরে রাখা হবে।
পরবর্তীতে দুই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের বিভিন্ন কারণে ২০০৭ সাল, ২০১৩-১৪ সালে এই নদীর পানি বন্টন নিয়ে বিভিন্ন সময় একাধিক বৈঠক হলেও তারা বরাবরই ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ভারত বরাবর ব্যর্থ হলেও জানি না এই ভিডিওটি করে আমি কতটুকু সফল হয়েছি। তবে সময় নিয়ে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে।